আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় চালক আহত। অনিয়ম ও ভোগান্তি ঠেকাতে রানীনগরে ফিলিং স্টেশনে ফুয়েল অ্যাপে মিলছে জ্বালানি তেল। জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা। বিএনপি ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, এটিএম আজহার। রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে শিরিন শারমিন চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়ানমোড় এলাকায় মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে কুমারখালীর ময়ানমোড় নামক স্থানে একটি প্রাইভেট কার ও স্যালো ইঞ্জিন চালিত করিমনের সামনাসামনি সংঘর্ষ হয়। এতে করিমন চালক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সামনের দিক থেকে আসা স্যালো ইঞ্জিন চালিত করিমন গাড়িকে সাইড দেওয়ার সময় প্রাইভেট কারের সামনের একটি চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। নওগাঁর রানীনগরে অনিয়ম ও ভোগান্তি ঠেকাতে উপজেলার সকল ফিলিং স্টেশনে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে জ্বালানি তেল। ভোক্তাদের হয়রানি ছাড়াই তেল পেতে ও অনিয়ম ঠেকাতে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ চালু করেছে জেলা প্রশাসন। এতে করে উপজেলায় জ্বালানি তেল বিতরণে বৈষম্যের সৃষ্টি না হওয়ায় স্বচ্ছতার ভিত্তিতে তেল পাওয়া যাবে বলে মনে করছেন ভোক্তারা। মঙ্গলবার ৭ এপ্রিল সকালে উপজেলার ৫টি ফিলিং স্টেশনে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ স্থাপনের পর তেল সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তেল বিতরণের কার্যক্রম তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রাকিবুল হাসান। উপজেলা সদরের শাহী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে আসা যুবক মোহাম্মদ রাজীব বলেন, অনেকের বাইকে তেল থাকার পরেও লাইনে দাঁড়িয়ে বারবার তেল নেয়। অ্যাপসের মাধ্যমে তেল দেওয়ার ফলে কোনো চালক চাইলেই আর নির্দিষ্ট পরিমাণ মোটরসাইকেল চালানোর আগে তেল নিতে পারবে না। আমরা প্রশাসনের কাছে এই অ্যাপস ব্যবস্থা কার্যকর রাখার দাবি জানাই। শিহাব নামে আরেক মোটরসাইকেল চালক জানান, তীব্র রোদে লাইনে দাঁড়িয়ে তেল নিতে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। নতুন করে ফুয়েল অ্যাপে তথ্য দেওয়াতে বাড়তি সময় ব্যয় হচ্ছে। এটিকে কিভাবে আরও দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা যায় সেটি নিয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়া দরকার। রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, অ্যাপের মূল লক্ষ্য গাড়ি প্রতি যৌক্তিক ব্যবহার সীমা নির্ধারণপূর্বক জ্বালানি তেলের কালোবাজারি, অনিয়ম, অবৈধ মজুত এবং একাধিকবার তেল নেওয়ার প্রবণতা বন্ধ করা। অ্যাপসের মাধ্যমে একটি গাড়িতে তেল সরবরাহ করতে মাত্র 15-20 সেকেন্ড সময় বেশি লাগছে। তবে পরবর্তীতে অসাধু ব্যক্তিগণকে শনাক্ত করলে তারা আর লাইনে ভিড় করতে পারবে না। ফলে প্রাপ্য ব্যক্তিগণ বরং এখনকার চেয়ে অল্প সময় তেল পাবেন। এটি পুরোপুরি চালু হলে জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে। মঙ্গলবার ৭ এপ্রিল সকাল ১০টায় ঢাকার মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে বৈঠকে বসেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড এএইচএম হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, অবিলম্বে সংবিধান সংসদ পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে দুপুরে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, ভোটের ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ভোটের ফলাফলের আপনারা ইঞ্জিনিয়ারিং করে আজকে এই ক্ষমতায় এসেছেন। এটা আপনারাও জানেন, জনগণও জানেন। এজন্য আপনারা জোর করে সংঘাত সৃষ্টি করতে পারেন না, দেশের জনগণের উপর চাপিয়ে থাকতে পারবেন না। শনিবার ৪ এপ্রিল বাদ আসর রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজকরা জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার দাবি করেছিল। আজহার বিএনপিকে সতর্ক করে বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কখনও সুখকর হয়নি, ভবিষ্যতেও হবে না। আমাদেরকে জুলুম ও অত্যাচারের ভয়ে ডরাবেন না। সব কষ্ট পার করে আমরা আজকে এই অবস্থানে পৌঁছেছি। সময় থাকতে যদি সরকার চালাতে চান, জুলাই সনদ মেনে নিন এবং কার্য করুন।
তিনি আরও বলেন, আজ গণভোটকে অস্বীকার করা মানে শুধু ৭০% মানুষের রায়কে অস্বীকার করা নয়, এর মধ্য দিয়ে তারা আবার আওয়ামী লীগের কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। আমরা দীর্ঘ ১৬ বছরে এক ব্যক্তির ক্ষমতার শাসন দেখেছি, আমাদের হাজার হাজার ভাই জীবন দিয়েছে। জামায়াতের সিনিয়র নেতা আজহার বলেন, আমরা সর্বদা জনগণের পাশে থাকি। আজ একজন ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রীভূত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন, জোর করে ক্ষমতায় থাকতে পারবেন না। তিনি সরকারের প্রতি আরও বলেন, আমাদের আবার রাজপথে অবস্থান করতে বাধ্য করবেন না, যা সংসদে সমাধানযোগ্য সেটি সংসদেই সমাধান করুন। যদি সংসদের কথা রাজপথে আনা হয় তবে জনগণের জন্য কোনো ফলাফল সুখকর হবে না। রাজপথের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি, ইনশাআল্লাহ সফল হবে। আজহার আওয়ামী লীগের উদাহরণ টেনে বলেন, একটি দল পালিয়ে গিয়ে আরেকটা দেশে আশ্রয় পেয়েছে। জানি না আপনারা সেই পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন, আপনার জায়গা কোথায় হবে। তিনি জ্বালানি দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে বলেন, শুনতে পাচ্ছি তেলের দাম বাড়ানো হবে। যদি দাম বাড়ানো হয় আমরা একটি প্রস্তাব রাখছি, আপনারা যেভাবে কার্ড বিতরণ করেন, ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তেমনভাবে সবাইকে জ্বালানি কার্ড দিলে আমরা দাম বৃদ্ধির আপত্তি করব না। সমাবেশে ১১ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম মাসুদ, জামায়াত নেতা মোবারক হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগবা নেতা রাশেদ প্রধান এবং নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মুখলেসুর রহমান কাসিমি। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শান্তিনগর পর্যন্ত চলে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ৭ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ করেন। এর আগে এ মামলায় কার ২ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক মুহসিন উদ্দিন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মকসিদুল হাসান মণ্ডল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন রিমান্ড আবেদনে ডিবির পক্ষ থেকে বলা হয়, মামলার পলাতক আসামিদের অবস্থান জানা, গ্রেফতার ও প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আসামিকে ২ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। মঙ্গলবার ভোর ৪:৩০টায় রাজধানীর ধানমন্ডির ৮ রোডের একটি বাসা থেকে শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়। পরে লালবাগ থানার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলে পুলিশ। দুপুর ১:৫৫ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শিরিন শারমিন চৌধুরীকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে শিরিন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রিমান্ড আবেদনে ডিবি জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করছিল। এ সময় আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও অজ্ঞাতনামা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের উপর দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এ ঘটনায় আন্দোলনকারী আশরাফুল ফাহিমের বাম চোখ, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। এ ঘটনায় ২০২৫ সালের ১৭ জুলাই লালবাগ থানায় মামলা করেন ফাহিম। মামলায় বাদীর অভিযোগ, আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিপ্লব বড়ুয়া, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনা ও নির্দেশে পুলিশ সদস্য ও অজ্ঞাতনামা ব্যক্তিরা আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন। এ মামলায় শিরিন শারমিন চৌধুরী ৩ নম্বর আসামি।